হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 রায়ান মার্টিনের কোশ্চেন পেপার সলভ করব। ঠিক আছে, ফার্স্ট আমি যে টপিকটা ধরছি সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। সো কারেন্ট ইলেকট্রিসিটির আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। ওকে, এক এক করে আমরা সবগুলোই করব। তো আস্তে আস্তে আমরা শুরু করি। হ্যাঁ, তো ফার্স্ট আমি কারেন্ট ইলেকট্রিসিটির যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব, দেন আস্তে আস্তে আমরা সবগুলোই দেখব। কারণ কারেন্ট ইলেকট্রিসিটি এমসিকিউ কোশ্চেন আমি বইতে এখনও করাইনি, তাই জন্য আমি ভাবলাম যে এটাই প্রথমে ধরি, তো তোমাদের সুবিধা হবে। তো প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইলে বুঝবো, প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা কনসেপ্ট ডেভেলপ করব এবং কোশ্চেন সলভ করার টেকনিকও আমরা বুঝে নেব। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত আগের দিনের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। অনেক কিছু করেছি, অনেক কনসেপ্টের ভিডিও দিয়েছি, প্রবলেম সলভের ভিডিও দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওগুলোকে শেয়ার করো, তোমার বন্ধুর সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, তো ফার্স্ট বলছে যে কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ। ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা কি বলছে, তোমার তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, তাই তো? তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। দেখো, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। সো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, একটি তামায়, দেখো এখানে আমি বলি আগে, এই যে এক নম্বর যে কোশ্চেন, এক নম্বর কোশ্চেনে তুমি কটা কোশ্চেন পাচ্ছ? দেখো একটা কোশ্চেন, অনুরূপে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন, এখানে রয়েছে মোট তিনখানা কোশ্চেন। তিনখানা কোশ্চেনের মধ্যে আমি একটা কোশ্চেন করাবো, কারণ তিনটে কোশ্চেনই সেম। একটা ভালো করে বুঝে নাও, তাহলে তিনটেই তুমি করতে পারবে, একদম সেম কোশ্চেন। ঠিক আছে, তো কোশ্চেনটাকে ভালো করে বোঝো, টেকনিকটা কি বলছে দেখো। বলছে একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরকম সাপোজ তোমার কাছে একটা তামার তার রয়েছে, এরকম একটা তামার তার রয়েছে। ওকে, এটা তার, এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ বলতে এই যে ক্রস সেকশন, এর ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে এত। তাহলে এটাকে তুমি এ কনসিডার করলে, এর মান তোমাকে বলে দিয়েছে 2.5 × 10⁻⁷ মিটার স্কোয়ার। ফাইন, ওকে। বলছে এর মধ্য দিয়ে 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে এর মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে? সো I = 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। বলছি পরিবাহিত ইলেকট্রনের তাড়না বা বিচলন বেগ কত? বিচলন বেগ ইংলিশে বলে থাকি আমরা ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এর ইংলিশ টার্মটা কি? ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি। ওকে, সো আমাদেরকে ড্রিফট ভেলোসিটি বের করতে হবে। তাহলে তোমাকে কি কি বলে দিয়েছে দেখো, ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে, আর কারেন্ট বলে দিয়েছে। আমাদের বের করতে হবে ড্রিফট ভেলোসিটি। তো ড্রিফট ভেলোসিটির ফর্মুলা কি সেটা তোমাকে জানতে হবে। দেখো, তুমি যখন ড্রিফট ভেলোসিটির ডেফিনেশন পড়েছিলে তখন পড়েছিলে এরকম যে ড্রিফট ভেলোসিটি ভি ডি দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তবেই কিন্তু ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড বরাবর সজ্জিত হয়, তার ফলে যে ইলেকট্রনগুলো মুভমেন্ট হয় ভেলোসিটি হয়, সেটাই ড্রিফট ভেলোসিটি। এই প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আছে, যেটাকে বলে থাকি আমরা মোবিলিটি, বাংলায় বোধহয় সচলতা এরকম একটা কিছু বলে। ঠিক আছে, এইটা ড্রিফট ভেলোসিটির ডেফিনেশন। এবার তুমি বলবে এখানে তো মোবিলিটি বা ইলেকট্রিক ফিল্ড কিছু বলেনি। ঠিক ধরেছো, তাহলে এইটা দিয়ে কিন্তু কিছু হবে না এখানটা। এইবার তোমরা একটা কোশ্চেন করেছিলে, এরকম একটা যদি সিলিন্ড্রিক্যাল ওয়্যার থাকে, তার মধ্যে যদি ফ্রি ইলেকট্রন মুভ করে, তাহলে সেখানে আমরা কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করতে পারি। সো কোশ্চেন নাম্বার 1, সো কারেন্ট ডেনসিটির যে ফর্মুলাটা সেটা কি বলে, যে কারেন্ট ডেনসিটি মানে কি? কারেন্ট পার ইউনিট এরিয়া। সেটা বলছে যে ইলেকট্রনের যে ডেনসিটি বা কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রনিক চার্জ ইন্টু ড্রিফট ভেলোসিটি। এইটা ফর্মুলা, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু এসব ফর্মুলা সব দেখিয়েছিলাম। ঠিক আছে, তখন বলেছিলাম এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তাহলে তোমাকে মনে রাখতে হবে। তাহলে এন হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, ইলেকট্রনের ঘনত্ব, যে হচ্ছে তোমার কারেন্ট ডেনসিটি। তাহলে যে ডেফিনেশন কি বলে আবার, যে তোমার কারেন্ট পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট এরিয়া, এটা হচ্ছে তোমার যে কারেন্ট ডেনসিটি। এটাকে বলে থাকি আমরা কারেন্ট ডেনসিটি, কারেন্ট পার ইউনিট এরিয়া। ওকে,
তাহলে তুমি বলতেই পারো, সুতরাং তাহলে তুমি কি বলবে যে কারেন্ট ডেন্সিটি মানে কারেন্ট পার ইউনিট এরিয়া দ্যাট ইজ ইকুয়াল টু এন, মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইন্টু ইলেকট্রনিক চার্জ ইন্টু ড্রিফট ভেলোসিটি। তোমাকে কি বের করতে বলেছে? ড্রিফট ভেলোসিটি বের করতে বলেছে। সুতরাং ভিডি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে তুমি লিখবে আই ডিভাইডেড বাই এরিয়া এন ইন্টু ই, তাই তো? এখানে আবার ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে ড্রিফট ভেলোসিটি ভিডি দ্যাট ইজ ইকুয়াল টু কারেন্ট কত বলেছে? 1.8 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই এ হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া, সেটা কত বলেছে বাবা? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু মিটার স্কোয়ার, সব এসআই সিস্টেমে রয়েছে। কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন, তাই তো, মানে ইলেকট্রনের ঘনত্ব সেটা কত, বা ডেন্সিটি অফ ইলেকট্রন বলতে পারো তুমি, 9 ইন্টু, এখানে বলে দিচ্ছি দেখো, পরিবাহিতির ইলেকট্রনের ঘনত্ব সেটা কত বলেছে, মানে পরিবাহিত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 28, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 28 এটো। আর এখানে তোমার ইলেকট্রনিক চার্জ দরকার, সেটা কত হয়? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। বুঝতে পারলে? তাহলে এইটাকে তুমি সলভ করো, এটাকে সলভ করলে তোমার ড্রিফট ভেলোসিটি কিন্তু চলে আসবে। সলভ করলে কত আসবে আবার? সলভটা করে নিই। এটা আমি ক্যালকুলেটারে সলভ করলাম, যেটা আসছে তোমার দেখো 0.05 ডিভাইডেড বাই, এখানে করলে পরে 100 থাকবে। তাহলে এই 100টাও যদি উপরে যায় তাহলে কত হবে? ভিডি ইকুয়াল টু 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আবার এই দশমিক তুললে পর এখানে 100 লিখতে পারি আমরা। তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে ড্রিফট ভেলোসিটি ভিডি দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইন্টু, এটা উপরে যাবে, সুতরাং 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার পার সেকেন্ড। এইটা তোমার আনসার হবে। বুঝতে পারলে? তাহলে অপশন তোমার এ কারেক্ট হবে। এইখানে যে এই যে অনুরূপ যে কোশ্চেনটা দুটো রয়েছে সেগুলো সেম কোশ্চেন। দেখো একটা পড়ো যে 1 মিলিমিটার স্কোয়ার, এখানে ইউনিটগুলো যেমন বলেছে সেই অনুসারে তুমি ইউনিটটাকে চেঞ্জ করে নেবে। এখানে যেরকম সবই এসআই সিস্টেম বলে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি, বাট এখানে দেখো ইউনিটগুলো কিন্তু ডিফারেন্ট আছে। সুতরাং ইউনিটগুলোকে সবগুলোকে সেম নিয়ে আসবে। যেরকম এখানে এরিয়াটা বলেছে তোমার কত, এর ইকালটা বলে দিয়েছে 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে মিলিমিটারকে তুমি মিটারে নিয়ে চলে আসবে, কারণ 1 মিটার ইকাল 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার। তাহলে এটাকে তুমি মিটারে নিয়ে চলে আসবে। বুঝতে পারলে? এখানে তোমার কারেন্ট বলে দিয়েছে, অসুবিধা নেই। ইলেকট্রন ডেন্সিটি বলে দিয়েছে, ইলেকট্রনিক চার্জ বলে দিয়েছে। পুট করো, তোমার ভিডি ভ্যালু চলে আসবে। একদম সিম্পল। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা তাই বলেছে। দেখো এখানে একটা সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে সবগুলোকে দেখো এসআই সিস্টেমে করেছে, তাহলে এটাকে তুমি মিটারে নিয়ে চলে আসো। তাহলে 1 মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2, সরি এখানটা কী লিখলাম, এটা 1 মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার। হ্যাঁ, আর 1 মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। হ্যাঁ, এটা। তাহলে এগুলো তোমরা জানো জিনিসগুলো, এগুলো পুট করে দাও, তাহলে তোমার চলে আসবে। ঠিক আছে? মানে তোমাকে খেয়াল রাখতে হবে সবগুলোকে সেম ইউনিটে আছে কি নেই, আর যে ফর্মুলাটা দেখালাম সেটাতে পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। একদম সিম্পল কোয়েশ্চেন, কিছুই নেই। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখবো এখন, 2 নম্বর কোয়েশ্চেন। সেটা কি বলছে? বলছে একটি 0.1 মিটার দৈর্ঘ্যের পরিবাহীর 2 প্রান্তে এত ভোল্ট বিভবপ্রভেদ অ্যাপ্লাই করা হলো। তাহলে এরকম একটা ওয়্যার রয়েছে, যা লেন্থ তোমাকে বলে দিয়েছে কত, এল ইকুয়াল টু 0.1 মিটার। ওকে, আর তোমার 2 প্রান্তে বিভব প্রবণ, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করে, সেটা কত, ভি ইকুয়াল টু 5 ভোল্ট। ওকে, প্রয়োগ করা হলো। বলছে তো যদি ইলেকট্রনের সচলতা, এই সচলতা মানে কি, মোবিলিটি, যারা বাংলা টার্মগুলোতে একটুখানি সমস্যা তাদের জন্য বলে দিচ্ছি আমি, মোবিলিটি বলে এটাকে। তো ভ্যালু কত বলেছে দেখো, 5.6 ইন্টু এত, ফাইন, অসুবিধা নেই। হচ্ছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ মানে ড্রিফট ভেলোসিটি কত বের করতে বলেছে। ড্রিফট ভেলোসিটি আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারলে? তো দেখো কোশ্চেন নাম্বার 2, কিছুই না, একদম সিম্পল কোশ্চেন। তোমার এরকম একটা ওয়্যার রয়েছে,
ওয়্যারটার লেন্থ একটা কিছু বলে দিয়েছে এল, এখানে একটা তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো সাপোজ, সেই ভোল্টটা তোমার বলেছে 5 ভোল্ট আই থিঙ্ক, আর লেন্থটাও তোমার এখানে বলে দিয়েছে গিভেন, লেন্থও বলে দিয়েছে, ভোল্টও বলে দিয়েছে। লেন্থ বলেছে 0.1 মিটার, দিস ইজ 5 ভোল্ট, ফাইন। আর সচলতা মোবিলিটি বলে দিয়েছে 5.6 × 10⁻⁶, 5.6 × 10⁻⁶, ঠিক লিখলাম? হ্যাঁ ফাইন, অসুবিধা নেই। এইবার আমাদের যেটা বের করতে বলেছে সেটা তোমার কি, যে ড্রিফট ভেলোসিটি। সুতরাং ড্রিফট ভেলোসিটি কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে বলেছে। দেখো কিছুই না, একদম সিম্পল জিনিস। ড্রিফট ভেলোসিটি ডেফিনেশন কি পড়েছো তোমরা, যে ভিডি ইকুয়াল টু মোবিলিটি ইন্টু ইলেকট্রিক ফিল্ড। এবার প্রশ্ন যে ইলেকট্রিক ফিল্ড কোথায় পাবো বাবা, আমাকে তো ভোল্টেজ বলে দিয়েছে। এইবার তোমরা এই জিনিসগুলো জানো, ইলেকট্রিক ফিল্ড আর ভোল্টেজের মধ্যে একটা রিলেশন রয়েছে, তাই না? সেটা কি বলো তো, ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। আমি যদি শুধু ম্যাগনিটিউড কনসিডার করি তাহলে জাস্ট বলতে পারি আমরা যে ই ইকুয়াল টু ভি বাই লেন্থ। তাহলে এই যে এখানে ভোল্টেজ আর লেন্থ যে বলে দিয়েছে, তাহলে ভোল্টেজ আর লেন্থ থেকে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারি, বুঝতে পারলে? বা এই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও, দিয়ে মানে সব মানগুলো বসিয়ে দিলে তোমার আনসার চলে আসবে। তো সুতরাং ভিডি দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, মানে তুমি কী লিখবে, ভি বাই এল লিখবে। সুতরাং ভিডি ইকুয়াল টু মিউ এর মান তুমি জানো 5.6 × 10⁻⁶, ইন্টু ভি মানে ভোল্ট, কত ভোল্ট বলছে 5 ভোল্ট মানে ভোল্টেজ, তাই তো, আর এল মানে 0.1। সবগুলো কিন্তু সেম ইউনিটে রেখেছে, সুতরাং অসুবিধা নেই। এখানে যদি আমি কাটাকাটি করি এটা হয়ে যাবে 5.6 × 5, সরি 5.6, তাহলে 28 ভাগ 0.1, তাহলে 280 × 10⁻⁶। সুতরাং যে ড্রিফট ভেলোসিটি পাচ্ছি আমার সেটা কত আসছে, 280 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড। এটা আবার কেমন রেখেছে দেখি উত্তরটা, 280, তো তার মানে এই আনসারটাই হবে তোমার, তাই না? তাহলে 2.8, তাহলে এখানে আমি এটা করে দিই। তাহলে এখানে যদি দুঘর এদিকে নিয়ে নিই আমি, তাহলে কী লিখবো, ভিডি ইকুয়াল টু 2.8 ইন্টু এটা, সুতরাং ইন্টু 10⁻⁶ মিটার পার সেকেন্ড, ঠিক লিখলাম? তাহলে সুতরাং ভিডি ইকুয়াল টু 2.8 ইন্টু 10⁻, এখানে 2, এখানে -6 মানে -4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি আনসার, বুঝতে পারলে? একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। ওকে, অপশন বি। সো নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রোধাঙ্কের প্রতিটির অনুপাত বলে দিয়েছে 1:3। মানে দুটো ওয়্যার নিয়েছো তুমি, এই একটা ওয়্যার রয়েছে তোমার, এই একটা ওয়্যার রয়েছে তোমার, এর লেন্থ আছে কিছু L1 সাপোজ কনসিডার করো, এর ব্যাসার্ধ বলেছে, তাহলে এটা R1 মানে, আর ক্ষেত্র রোধাঙ্ক বলেছে ρ1, আর এর ক্ষেত্রে L2 R2 ρ2। এবার কি বলেছে দেখো কোশ্চেনটায়, L1:L2 ইকুয়াল টু 1:3, R1:R2 ইকুয়াল টু 1:3, ρ1:ρ2 ইকুয়াল টু 1:3। এটা কোশ্চেনটা বলেছে প্রথম লাইনের মানে এটা, বুঝতে পারলে? বলছে অপেক্ষাকৃত সরু তারটির রোধ 10 ওহম হলে, এই দুটোর মধ্যে কোনো একটা সরু, আমার ছবির মধ্যে এই তারটাকে সরু মনে হচ্ছে, তাই না? যাই হোক, বলছে অন্যটি রোধ কত হবে। একদম সিম্পল কোশ্চেন ভাই, কিছুই নেই। তাহলে এখানে করি কোশ্চেন নাম্বার 3 আই থিঙ্ক। তাহলে দুটো তার রয়েছে, এই একটা তার আর এই একটা তার, বুঝতে পারলে? তাহলে এই তারের ক্ষেত্রে লেন্থ রেডিয়াস ρ1, লেন্থ রেডিয়াস,
ওকে, এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলছে যে L1 ভাগ L2 ইকুয়াল টু 1/3। সিমিলারলি R1 বাই R2, কারণ ইস টু তুমি ভাগ করে নিতেই পারো, আর ρ1 বাই ρ2 ইকুয়াল টু 1/3। এটা গিভেন, ঠিক আছে, এটা কোশ্চেনে দিয়ে রেখেছে, কোশ্চেনটা দিয়ে রেখেছে। আচ্ছা, আমরা কি জানি? আমরা তো কিছুই জানি না। সো উই নো যে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এইটা কিন্তু আমরা জানি। তাহলে এল হচ্ছে তোমার লেন্থ, এ হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া। ফাইন। এবার দেখো যে ওয়্যারগুলো তুমি নিচ্ছ, সেই ওয়্যারের কিন্তু একটা রেডিয়াস তোমাকে বলে দিয়েছে। তাহলে রেডিয়াস যদি তুমি জানো, সাপোজ রেডিয়াস তুমি জানো, তাহলে সেখান থেকে তুমি ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারবে। এটা কত? পাই ইন্টু আর স্কোয়ার হবে। তাহলে এটাকে তুমি এখানে পুট করতে পারো। তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, এটাকে তুমি 1 নম্বর নাম দিতে পারো। এবার দুটো ওয়্যার, তাহলে ফর দুটো ওয়্যারের জন্য কী লিখবো? তাহলে আমি প্রথমে একটার জন্য রেজিস্ট্যান্স R1 ইকুয়াল টু ρ1 L1 বাই পাই R1 স্কোয়ার, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। সিমিলারলি R2 ইকুয়াল টু ρ2 L2 পাই R2 স্কোয়ার, এটা বুঝতে পারলে? এবার বাবা দুটো রেশিও নিয়ে নাও। সো নাও R1 ভাগ R2, সো R1 ভাগ R2, তাহলে এখানে তুমি লিখবে ρ1 বাই ρ2, এখানে তুমি বলবে L1 বাই L2, আর এটা বা এটা, তো তাহলে এটা নিচে থাকবে, মানে পাই R1 স্কোয়ার, আর এবারে ওপরে চলে আসবে, সুতরাং পাই R2 স্কোয়ার। এখানে পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে আলটিমেট কী পড়ে থাকছে বাবা? R1 ভাগ R2 ইকুয়াল টু, দেখো ρ1 বাই ρ2, এটা মানে কত? 1/3। L1 বাই L2 1/3। আচ্ছা, R2 বাই R1 রয়েছে, তাহলে কারণ R1 বাই R2 মানে আমরা জানি কত হয়? 1/3 হয়। তাহলে এটা মানে কত হবে? তাহলে উল্টে যাবে, সুতরাং 3/1 হবে, এবং তার হোল স্কোয়ার রয়েছে। বুঝতে পারলে? তাহলে ভালো করে তাকিয়ে দেখো, এখানে 3 গুণ করলে পরে 9 হচ্ছে, আর উপরে 3 3 9 অলরেডি হয়ে গেছে, কেটে গেলে কত হয় বাবা? 1 হবে। তাহলে কি বুঝতে পারছো? যে R1 ইকুয়াল টু R2, তাই না? তাহলে R1 এর মান তুমি জানো, সো R1 ইকুয়াল টু বলে দিয়েছি তোমাকে, তাহলে R2 ইকুয়াল তুমি কত বলবে? R1 কত বলেছো বাবা? R1 বলেছে 10। According to this question, R1 is 10. This is suppose R1, then R2 কত হবে? R2 তোমার 10 হবে। ওকে, এটাই তোমার আনসার হবে। খুব সুন্দর একটা কোশ্চেন, তাই না? কোশ্চেন নাম্বার, কোশ্চেন 10, মানে আনসার কত? সি, মানে 10 হবে। এখানে বিকল্প একটা কোশ্চেন বলেছে, একদম সেম কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা করে নেবে। বলছে দুটি তারের প্রত্যেকটি দৈর্ঘ্য, এখানে ব্যাস বলেছে, এই যে টার্ম, এই টার্মগুলো তোমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারলে কী বললাম? কারণ এই টার্মগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দেখো তোমাকে ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ কিন্তু বলেনি। ব্যাস মানে কি? এই একটা তুমি যদি ইয়ে কনসিডার করো, ডিস কনসিডার করো, বা সার্কেল কনসিডার করো, তার ব্যাস মানে পুরোটা ডি, তাই তো? আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ তোমার অর্ধেকখানা হবে। তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু কী হবে? D/2 হবে। যখন তুমি এরিয়া বের করবে, তখন তুমি কি করবে? যে এরিয়া তো ভাই পাই আর স্কোয়ার হয়, তাহলে আর মানে কত? এখানে D/2, তাহলে D/2 হোল স্কোয়ার হবে। তাহলে এটা তুমি লিখবে, দেখো এই জাস্ট এই টেকনিকগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সুতরাং D²/4, তাহলে এরিয়া তোমার এইটা হয়ে যাবে। বুঝতে পারলে? সো এই টেকনিকটা তোমার এখানে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। বাদ বাকি সবাই কিন্তু এক। এখানে রোদ 20 বলেছে, তাহলে পরে কোনটা আনসার সেটা তোমাকে দেখতে হবে। করতে পারবে নিশ্চয়ই, করবে। যেসব কোশ্চেনগুলো বাড়ির কাজ দিচ্ছে আমি, তাহলে এটা তোমার হোমওয়ার্ক হয়ে গেল। কারণ একই কোশ্চেন, শুধুমাত্র এখানে ব্যাস বলেছে, আগেরটাই ব্যাসার্ধ বলেছিল, এখানে ব্যাস বলেছে। আমি বলে দিলাম কী করে তুমি বের করতে পারবে, কারণ এটা হয় আনসার, তাই তো? ব্যাস আর ব্যাসার্ধ মধ্যে রিলেশন, সেটা জানলেই তুমি করতে পারবে। আর এইখানে দুটো কোশ্চেন বলেছি আমি, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা,
আমাকে করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এইবার আমরা দেখব কোনটা, 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেন বলছে একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, ফাইন, কিন্তু আয়তন স্থির রাখা হলো, ভলিউমটা কনস্ট্যান্ট, তবে আচ্ছা তাহলে ওইটুকুন ইনফরমেশন থেকে সব কিছু হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4, তাহলে একটা তার তুমি নিয়েছো, ভালো করে বোঝো, এবার একটা তার তুমি নিয়েছো, ওকে, এবার তারটাকে তুমি টান দিলে কি হবে বলো তো? টান দিয়ে এতখানি করলে দেখবে তারটা সরু হয়ে যাবে, একদম সিম্পল কথা, তারটা সরু হয়ে যাবে। কিন্তু এদের ভলিউমের কি চেঞ্জ হবে, হেরফের হবে? হবে না, কারণ এর ভলিউম প্রথমে যদি V1 থাকে, এর ভলিউম যদি V2 হয়, দেখো দুজনের ভলিউমই সেম হবে, সুতরাং ভলিউম রিমেন আনচেঞ্জড। বাট কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে এর লেন্থ ইনিশিয়ালি ছিল সাপোজ L1, এর ক্রস সেকশনাল এরিয়া ছিল সাপোজ A1, কিন্তু যখন তুমি এটাকে বড় করলে বাবা, এর লেন্থ হয়ে যাবে সাপোজ তখন L2, কারণ দেখতেই পাচ্ছ লেন্থ বেশি, এবং এই যে ক্রস সেকশনাল এরিয়া সেটাও দেখো কমে গেছে, সেটা তুমি ধরছো A2, বুঝতে পারলে? বাট ভলিউম কিন্তু আনচেঞ্জ রয়েছে, ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এর ভলিউম তুমি কী করে ক্যালকুলেট করবে? ভলিউম মানে কি? এরিয়া ইন্টু লেন্থ, তাহলে A1 ইন্টু L1, এর ভলিউম মানে কত হবে তাহলে? A2 ইন্টু L2, বুঝতে পারলে? তাহলে ভলিউম যেহেতু সেম, তাহলে আমরা বলতেই পারি শর্তানুসারে দুজনে সেম, সুতরাং A1 L1 ইকুয়াল টু A2 L2, তাহলে A1 বাই A2 ইকুয়াল টু L2 বাই L1, ওকে, তাহলে এটাকে রিলেশন তুমি পেলে। তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, তাহলে এইবার দৈর্ঘ্যটা কতখানি বেড়েছে দেখো, ভালো করে বোঝো কথাটা। তাহলে ইনিশিয়ালি দৈর্ঘ্য ছিল L1, এখন দৈর্ঘ্য বলছে 1% বেড়েছে, তাহলে L2 কত হবে? তাহলে L1 প্রথমে ছিল 1% বেড়েছে, তাহলে L1 ইন্টু 1/100, এতখানি বেড়েছে। কতখানি, কত পার্সেন্ট বেড়েছে? 1%, তাহলে 1/100 হবে। আগে ছিল তো L বা L1, মানে প্রথমে দৈর্ঘ্য ছিল মনে করো 1 মিটার, পরে 1% বেড়েছে, তাহলে 1 মিটার তো প্রথম ছিল রে বাবা, তারপরে কিছুটা বেড়েছে, এইটা কতখানি? 1%, বুঝতে পারলে? তাহলে এই যে বেড়েছে এইটুকুনি পরিমাণ হচ্ছে তোমার এইটা, আর টোটালটা কতখানি তাহলে, মানে পুরো বাড়াটা দিয়ে এইটা, বুঝতে পারলে? জাস্ট নর্মাল ফিজিক্স, হ্যাঁ, ম্যাথামেটিক্সের। তাহলে এখান থেকে তুমি L2 ইকুয়াল টু বলবে যে ভাই L1 প্লাস L1 বাই 100, তার মানে এখানে 100 থাকছে আর এখানে 101 হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে তুমি L2 বাই L1 ক্যালকুলেট করতে পারো। সো L2 বাই L1 ইকুয়াল টু 101/100, এটা তুমি পাচ্ছ, ওকে, 101/100। তোমাকে কি জানতে চাইছে তোমাকে? আচ্ছা, রোধাঙ্ক কত পার্সেন্ট বাড়বে, রোধ কত পার্সেন্ট বাড়বে, ওকে, হলো এটা। তাহলে রোধের ফর্মুলা কি? R ইকুয়াল টু রো ইন্টু L/A, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে দুটোর জন্য কি বলবো আমি? একটা R1 ইকুয়াল টু রো 1 L1/A1 অ্যান্ড R2 ইকুয়াল টু রো 2 L2/A2, ক্লিয়ার হয়েছে? এটা কি ভালো করে লিখে দিই একটুখানি, এটা বলতে পারি আমরা। ঠিক আছে, রেজিস্ট্যান্স এদের যদি রেশিও করে দিই, তাহলে R1/R2 ইকুয়াল টু রো 1/রো 2 L1/L2 A2/A1,
সুতরাং R1 ভাগ R2 ইকুয়াল টু L1 বাই L2 মানে কত বাবা 101 বাই 100 ρ1 বাই ρ2 101 বাই 100 আর A2 বাই A1 সরি এইটা মানে হচ্ছে তোমার 100 বাই কারণ উল্টো রয়েছে দেখো এটা L1 বাই L2 রয়েছে সুতরাং L1 বাই L2 যদি করি আমরা 100 ভাগ 101 তাহলে এটাকে তুমি করো 100 ভাগ 101 করে দাও 100 ভাগ 101 ইন্টু এইটা মানে 101 বাই 100 তাহলে কাটাকাটি হচ্ছে তাই না তাহলে 100 100 ক্যান্সেল 101 101 ক্যান্সেল হয়ে গেল তাহলে আলটিমেট R1 বাই R2 ইকুয়াল টু ρ1 বাই ρ2 পড়ে থাকছে কোথায় এগোচ্ছি রোধ কত পার্সেন্ট বাড়বে এইখান থেকে কোনো কনক্লুশন আসছে কি এটা R1 আর R2 রেশিও ρ1 আর ρ2 রেশিও সেম হচ্ছে ঠিক আছে বুঝলাম কিন্তু আমাকে তো বের করতে হবে কত পার্সেন্ট রোধ বেড়েছে তাই না তাহলে আমি যদি একটুখানি এরকমভাবে ভাবি যে ভাই প্রথমে তো R1 ইকুয়াল টু ρ1 L1 বাই A1 ছিল দিয়ে R2 হয়েছে R2 হচ্ছে তোমার সরি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তোমার এটাই দেখো এখানে বুঝতে হবে কি এই যে পদার্থটা আর এই যে পদার্থটা দুটো পদার্থ সেম পদার্থ দুটো কিন্তু আলাদা নয় যে হ্যাঁ এটা তামা এটা হচ্ছে তোমার লোহা তা কিন্তু নয় কারণ এইটাকেই তুমি টেনে তুমি বাড়িয়েছো তাহলে দুজনের যে রোধাঙ্ক কিন্তু রিমেনার চেঞ্জ থাকবে তাহলে এর জন্য রো হবে এর জন্য রো হবে রোধাঙ্কটা দুজনেরই সেম হবে বুঝতে পারলে কথাটা তাহলে রোধাঙ্ক দুজনেরই সেম হবে একদম কোশ্চেনের এখান থেকে করে দিই তাহলে রোধাঙ্ক দুজনেরই কি সেম হবে কারণ পদার্থটা একই মেটেরিয়াল তো একই রে বাবা তাহলে এর হেরফের কিছু হবে না তাহলে এখানে কেটে যাবে তাহলে রোধাঙ্ক লেখার কোনো দরকারই নেই তাই তো তাহলে রোধাঙ্ক লেখা যদি না দরকার হয় তাহলে এখানে কী থাকছে 1 থাকছে পরে সুতরাং R1 ইকুয়াল টু R2 R1 ইকুয়াল টু R2 তাহলে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে রোধের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে রোধ তো সেম থাকছে দাঁড়াও তাহলে এবার পুরো ক্যালকুলেশনটা ভালো করে দেখে নিই ওকে এটা হয়ে গেল দৈর্ঘ্যটা 1% বাড়িয়েছো L1 ইন্টু 100 বাই 1 বাই 100 এটা হলো এখানে একটা কাজ করো এখান থেকে তুমি যদি L2টা বের করতে চাও তাহলে তুমি কি বলবে 101 বাই 100 ইন্টু L1 আচ্ছা এখানে একটা কাজ করো তুমি A2টা বের করে নাও সুতরাং A2 ভাগ A1 ইকুয়াল টু L1 বাই L2 তাহলে A1 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দাও এবার আমাকে একটা কথা বলো যে L1 বাই L2 এর ভ্যালু কত 100 বাই 101 সুতরাং 100 বাই 101 A1 থাকলো এটা দেখো কিছুই না একদম সিম্পল জিনিস সো প্রথমে ছিল R1 ইকুয়াল টু রো L1 বাই A1 তাতে কোনো অসুবিধা নেই এবার আসলো R2 ইকুয়াল টু রো L2 বাই A2 L2 এর ভ্যালু তুমি জানো পুট করে দাও L2 মানে 101 ভাগ 100 ইন্টু L1 সরি এবার A2 এর ভ্যালু তুমি জানো A2 এর ভ্যালু তুমি জানো নিচে পুট করে দাও তাহলে উল্টে যাবে কত রে বাবা তাহলে 101 ভাগ
তাই তো হচ্ছে না, তাহলে এটাকে কি এটা কি ভুল করেছিলাম নাকি এখানটা, a2 বাই a1, a2 বাই a1, ও ও এখানটা আমাদের মিস্টেকই করেছিলাম আমি, বুঝতে পারলে? কারণ দেখো এখানে a1 বাই a2 সেটা তোমার l2 বাই l1, এটাকে উল্টে দাও, তাহলে a2 বাই a1 ইকুয়াল টু l1 বাই l2 হবে, ঠিক বললাম? এবার l1 বাই l2 মানে কত, 100 বাই 101, এইখানটায় মিস্টেক করেছি আমি, করেছিলাম, তাহলে মিলে যেত এখান থেকে, বুঝতে পারলে? তাহলে এইটা আসছে তোমার ভ্যালু। যাই হোক, এখান থেকে করা যাক, এটার হোল স্কোয়ার হয়ে যাবে, মানে 100 101 তার হোল স্কোয়ার হয়ে গেল, ওকে, বাই 100 ইন্টু a1, তাহলে এখানে 8 ইকুয়াল টু 101 ভাগ 100 তার হোল স্কোয়ার ইন্টু রো l1 বাই a1, এই যে রো l1 বাই a1 তার ভ্যালু তো বাবা r1 বলবো আমি, তাই তো? 101 ভাগ 100 তার হোল স্কোয়ার ইন্টু r1। এবার বলছে রোধের কি পরিমাণ চেঞ্জ হলো, তাহলে রোধের চেঞ্জ দেখো শতকরা কি পরিমাণ চেঞ্জ হলো, সুতরাং ডেল্টা আর বাই আর করবো আমি, ডেল্টা আর মানে চেঞ্জ দেখবো আমি, সুতরাং r2 মাইনাস r1 ডিভাইডেড বাই ইনিশিয়াল r1 দেখবো আমি, এটাকে 100 দিয়ে পরে মাল্টিপ্লাই করে দিলে পরে সেটা পার্সেন্টেজে চলে আসবে। ওকে, সো r2 মানে কত বাবা, 101 ভাগ 100 তার হোল স্কোয়ার ইন্টু r1 মাইনাস r1 ডিভাইডেড বাই r1, তাহলে r1 কমন নিয়ে r1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট এখানে পড়ে থাকবে ডেল্টা আর বাই আর, মানে মেনলি r1 বলতে পারো তুমি, অসুবিধা নেই, ঠিক আছে, ইনিশিয়ালটা আর কি। ওকে, দেন 101 ভাগ 100 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা করলে কত আসবে বাবা, এখানে 100 স্কোয়ার কেটে গিয়ে, সুতরাং 101 তার হোল স্কোয়ার মাইনাস 100 তার হোল স্কোয়ার, ফাইন। এটা করো ডেল্টা আর বাই আর বা r1 যা লেখো কোনো ব্যাপার না, এটা 101 প্লাস 100, কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a ইন্টু a প্লাস বি ইন্টু মাইনাস বি করতে পারো তুমি, 101 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তাহলে এটা যোগ করলে কত আসছে বাবা, 201 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, ঠিক লিখলাম তো এটা? ঠিক আছে না, 101 মাইনাস 100 একই থাকবে, এত। এবার এটাকে তুমি পার্সেন্টেজে করবে, সুতরাং ডেল্টা আর বাই r1 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে 201 100 ইন্টু 100 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে এখানে 100 কেটে গেল, তাহলে এখানে 2.01% আনসার আসবে, ডেল্টা আর বাই r1 ইন্টু 100%, সুতরাং 2.01 আনসার আসবে। হ্যাঁ, এবার কি হবে, জিনিসটা বাড়বে, রেজিস্ট্যান্সটা দেখো বেড়েছে, মাইনাস সাইন আসলে তুমি বুঝতে পারতে কি কমে গেছে, যেহেতু এখানে পজিটিভ সাইন আসছে সুতরাং বাড়ছে, বুঝতে পারলে? সুতরাং এতটা পরিমাণ কি ইনক্রিজ করবে, ওকে, মানে অ্যাপ্রক্সিমেট 2% বলতে পারো তুমি এটাকে, অ্যাপ্রক্সিমেট 2%, মানে 2% মানে কি দেখো, তাহলে r2 ইকুয়াল টু r1 প্লাস 2% মানে 2 ইন্টু r1 ডিভাইডেড বাই 100, এইটা, তাহলে এখানে তুমি 100
মানে 102 ইন্টু R1, এইটা বলতে পারো তুমি, ঠিক আছে, R2 এর ভ্যালুটা। ওকে, মানে 2% মানে ওটাকে বোঝানো হচ্ছে আর কি। তো এইভাবে তুমি প্রবলেমটা সলভ করতে পারো, কিছুই নেই, একদম সিম্পল কোশ্চেন। এটাকে তুমি নিয়ার ইকুয়ালস টু 2% বলে দেবে, হ্যাঁ, এবং ইনক্রিজ করবে যেহেতু পজিটিভ সাইন এসছে। নেক্সট কোশ্চেন দেখো, তাহলে আনসার 5 নম্বর কোশ্চেনটা বলছে দুটি তারের রোধ যথাক্রমে R1 R2, আচ্ছা, বলছে রোধের তাপীয় গুণাঙ্কের মান α1 α2, এদেরকে শ্রেণীতে লাগানো হলো, বলছে কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্কের মান কত হবে। ওকে, তাহলে 5 নম্বর কোশ্চেন নম্বর 5, দুটো রেজিস্ট্যান্স রয়েছে, এই একটা রেজিস্ট্যান্স, এটা R1, এটাকে তুমি R2 বলছো, এদেরকে সিরিজে লাগানো হয়েছে। সিরিজে লাগানোর ফলে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, জাস্ট সিম্পল যোগ হয়, তাই তো। এবং এর যে তাপীয় গুণাঙ্ক সেটা বলছে α1, সেটা এটা বলছে α2, ঠিক বললাম। ওকে, তাহলে পরে এই আলফা যে তাপীয় গুণাঙ্ক আর রেজিস্ট্যান্স তার মধ্যে একটা রিলেশন রয়েছে। সো উই নো আর ইকুয়াল টু কী বলি আমরা বলো তো, আচ্ছা এই কালি দিলে ওখানে ভালো লাগছে না, এটা দিই। আর ইকুয়াল টু আমরা জানি আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি বা ডেল্টা টি বলতে পারো তুমি, এটা জেনারেল ফর্মুলা। ওকে, সো দুটো রেজিস্ট্যান্স হচ্ছে, তার জন্য আমি কী লিখবো, R1 ইকুয়াল টু আর নট 1 প্লাস alpha 1 into t and R2 that is equal to R naught plus alpha 2 into t, এটা পাচ্ছি আমরা। এবার ইকুইভ্যালেন্ট মানে দুজনকে শ্রেণীতে লাগানো হয়েছে, শ্রেণীতে লাগানো হয়। আচ্ছা, আমি এটাকে শ্রেণীতে লাগানো মানে কি, দুটোকে আমি যোগ করে দিতে পারি আমি, তাহলে R1 প্লাস R2, রেজিস্ট্যান্স তো জাস্ট সিম্পল যোগ হয়, সেটা করে দিলাম। তাহলে এখানে কি হবে তোমার 1 প্লাস আলফা 1 ইন্টু টি প্লাস আর নট আলফা 2 ইন্টু টি। তাহলে এখানে তুমি পাচ্ছ R1 প্লাস R2 দ্যাট ইজ ইকুয়াল টু, ভেতরে ঢুকিয়ে দাও বা জাস্ট এখানে আর নটটাকে তুমি কমন নিয়ে নাও, কমন নিয়ে নিতে পারো তুমি, তো দুজনের মধ্যে রয়েছে। তাহলে এখানে 1 প্লাস আলফা 1 টি থাকছে, এখানে 1 প্লাস আলফা 2 টি থাকছে। এখানে R1 প্লাস R2 দ্যাট ইজ ইকুয়াল টু আর নট, এখানে এক যোগ করলে 2 হবে, প্লাস প্লাস এখানে তোমার দেখো টিটা দুজনের মধ্যে রয়েছে, কমন নিতে পারো তুমি, সুতরাং আলফা 1 প্লাস আলফা 2 পাবে ইন্টু টি, এটা পাচ্ছ তুমি, ঠিক লিখলাম। এবার দেখো যে ফর্মুলা আমাদের ফর্মুলাতে কিন্তু এই মাঝখানে 2 নেই, তাহলে তুমি এক কাজ করো, 2টাকে কমন নিয়ে নাও, সুতরাং R1 প্লাস R2 ইকুয়াল টু আর নট, আচ্ছা 2টা কমন নিচ্ছে মানে 2 টাইমস অফ আর নট 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 ভাগ 2 ইন্টু টি। ওকে, এবার রেজিস্ট্যান্স তো ইকুইভ্যালেন্ট, সুতরাং এটাকে তুমি আর লিখতে পারো, বাট এই 2টা তাহলে কি করবো আমি, 2টাকে কি করবো বাবা, 2টাকে কি এদিকে নিয়ে আসলে পরে R1 প্লাস R2 বাই 2 হবে, এখানে একটা লাইন লিখি আগে, 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 ভাগ 2 ইন্টু এটা হলো।
এটা পাচ্ছি আমরা। তাহলে এই দুইটা এখানে গন্ডগোল করছে। যদি 2 না থাকতো তাহলে ডিরেক্ট আমি বলতে পারতাম যে এইটুকুনি হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট আলফা হবে, মানে আলফার ভ্যালু তোমার হবে আলফা 1 প্লাস আলফা 2 ভাজিত 2। এটা দুইটা কি দুটা কি হবে তাহলে পরে দুটাকে কিছু করা যেতে পারে কি? আলফা দুটো তো কনস্ট্যান্ট, সেটা থাকতে পারে। আমার তো মনে হচ্ছে দুইটা যেহেতু কনস্ট্যান্ট থাকলে কোনো অসুবিধা হবে না। ওকে, সুতরাং আলফার ভ্যালুটা এটা আসা দরকার, ইকুইভ্যালেন্ট যে আলফাটা, কারণ এখানে দেখতেই পাচ্ছি আমরা। আমি এটাকে যদি ওরকম ফর্মে লিখি যে আর ইকুয়াল টু, এটাকে আর নট প্রাইম করে দিলাম, 1 প্লাস আলফা ইন্টু টি করে দিলাম। দেখো তাহলে এটাই সূত্রটা না? তাহলে এই ফর্ম চলে আসলো। তাহলে এখান থেকে তুমি ইকুইভ্যালেন্ট করতে পারো, তুমি বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি কিন্তু যদি ইকুইভ্যালেন্ট মানে ইকুয়েট করো তাহলে তুমি বুঝতেই পারো যে আলফা ইকুয়াল টু এটা আনসার আসছে। সো আই থিঙ্ক এটাই আনসার হবে। তোমরা একবার বাড়িতে একটু চেক করে দেখো কোনটা আনসার আসছে, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ তোমাদের কি সলিউশনটা আসছে। আমি এটাকে বাড়িতে চেক করবো, এটা আমি একবার যে এটাই আসছে কিনা, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেনটা বলছে একটি 3 ওহম রোধককে মানে রেজিস্টারকে যখন ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয় তখন এটির মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। ভালো কথা। তার মানে কি, এত রোধকের যখন ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয়, আচ্ছা 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 ব্যাটারি রোধককে যখন ব্যাটারি দুই প্রান্তে যুক্ত করা, মানে একটা ব্যাটারি রয়েছে এরকম একটা, এর সাথে তুমি একটা রেজিস্ট্যান্স যুক্ত করেছো, তার মধ্যে দিয়ে বলছে এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। বলছে অপর একটি 15 ওহম রোধকের যখন ওই একই ব্যাটারি দুই প্রান্তে যুক্ত করা হয় তখন রোধকটির মধ্য দিয়ে কারেন্ট যায় এত পরিমাণ, তাহলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কতখানি? হ্যাঁ, একদম সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6। তাহলে প্রথম কেসটা বলি আমি, এইটা এইখানে তুমি একটা রেজিস্টার দিয়েছ, ওকে, তার রেজিস্ট্যান্স ধরলাম R1, কি বলেছে ওর দেখে নিই, 3 ওহম 3 অ্যাম্পিয়ার, এবং এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে I ইকুয়াল টু, আচ্ছা এটাকে এরকমভাবে না দিই, এটা এরকমভাবে দিই, এই কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে, সেটা কত? I ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? অপর একটি এত ওহম রোধককে যখন ব্যাটারির সঙ্গে, মানে একই ব্যাটারির সাথে, এই ব্যাটারিটার সাথেই যদি এরকমভাবে আরেকটা রেজিস্টারকে যুক্ত করলো যার রেজিস্ট্যান্স বলছে 15 ওহম, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এটাকে আমি I1 দিই, এটাকে আমি I2 দিই, যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা কম হবে, 0.75 অ্যাম্পিয়ার, 0.75 অ্যাম্পিয়ার। এবার বলছে ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ কত? তাহলে ব্যাটারিটার ইএমএফ বলছি আমি ই, আর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আর, ইএমএফ ই মানে ইলেকট্রোমোটিভ ফোর্স তোমার ই, আর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আর, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। তাহলে যখনই তুমি একটা এক্সটার্নাল কোনো মানে মানে ব্যাটারির সাথে যখন তুমি কোনো একটা এক্সটার্নাল ডিভাইস তুমি কানেক্ট করছো, তখন কি সেই ডিভাইসটার অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ করে, দ্যাট ইজ কল্ড ভি, ওকে?
তাহলে এই অ্যাক্রসে যেটা ভোল্টেজ ড্রপ করছে, এর অ্যাক্রসে একটা যে ভোল্টেজ ড্রপ করছে সেটাকে আমরা কি বলছি? ভি বলছি। সিমিলারলি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করছে সেটাকে আমরা ভি বলছি। ক্লিয়ার হয়েছে? এবার একটা সূত্র জানি আমরা যে ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু আর হয়ে থাকে। এখানে ক্যাপিটাল আই করে দাও সবগুলোকে, ঠিক আছে? ক্যাপিটাল আই স্মল আই কখন লেখা হয় বলো তো? ক্যাপিটাল আই সাধারণত লেখা হয়ে থাকে ডিসি কারেন্টের জন্য, আর এটা তোমার এসি কারেন্টের জন্য। ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, এসি মানে অল্টারনেটিং কারেন্ট। ম্যাক্সিমাম তোমরা দেখবে যখন মানে অল্টারনেটিং কারেন্ট যখন তোমরা ইউজ করবে তখন সবসময় দেখবে আই ইউজ করবে, মানে অল্টারনেটিং মানে আইটা ভ্যারি করবে টাইমের রেসপেক্টে। সুতরাং আমরা এরকম লিখি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই বা জাস্ট নর্মাল ওমেগা টি, এরকম মানে আইটা ভ্যারি করছে টাইমের রেসপেক্ট, বুঝতে পারলে? তার জন্য দেখি গ্রাফটা এরকম হয়, সাইনোসয়েডাল গ্রাফ এরকম হয়, ট্রায়াঙ্গুলার গ্রাফ এরকম হয়, স্কোয়ার ওয়েভ এরকম হয়ে থাকে, সো এরকম যাই। এটা ফর্মুলা, এটা আমরা জানি। এই যে ভি, ভি মানে কি বলবে তুমি? কারেন্ট। আচ্ছা, এর একপাশে ভোল্টেজ ড্রপকে ভি ওয়ান বলি, এর একপাশে ভোল্টেজ ড্রপকে ভি টু বলি। সো এটা কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে ইএমএফ ই মাইনাস আই ইন্টু আর। আইটা কত এখানে? তাহলে আইটা তুমি ওয়ান করে দাও, সুতরাং আই ওয়ান ইন্টু সরি আর। আমাকে আচ্ছা এখানে বলি আমাকে কি বের করতে হবে? আমাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে ব্যাটারিটা। এইটা তুমি এক নম্বর নাম দিলে। সিমিলারলি তুমি বলবে আই টু ইন্টু আর টু ইকুয়াল টু ই মাইনাস আই টু ইন্টু আর, দু নম্বর নাম দাও। এবার এই দুটোকে তুমি কাজ করো, বিয়োগ করে দাও, এক মাইনাস দুই করো, এক মাইনাস। কেন বিয়োগ করলাম? তাহলে কি এইটা আর এটা কেটে যাবে, বুঝতে পারলে? তাহলে আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু ইকুয়াল টু, এটা কেটে যাবে, কেটে গিয়ে যদি মাইনাস করছে সুতরাং এটা প্লাস হয়ে যাবে, সুতরাং আই টু আর মাইনাস আই ওয়ান আর। ঠিক লিখলাম? ফাইন, অসুবিধা নেই। এখানে আটটাকে তুমি কমন নিতে পারো, সুতরাং আচ্ছা একটা লাইন লিখি, আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু ইকুয়াল টু আই টু মাইনাস আই ওয়ান ইন্টু স্মল আর। তাহলে এখান থেকে তুমি স্মল আরটা ক্যালকুলেট করতে পারো যে আই ওয়ান আর ওয়ান আই টু আর টু আই টু মাইনাস আই ওয়ান। তাহলে এইটা তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার তোমাকে যদি কিছু ভ্যালু বলে থাকে ভ্যালুগুলো পুট করে দাও, আনসার চলে আসবে। হ্যাঁ, এখানে তোমাকে ভ্যালু বলে দিয়েছে, দেখো আর ওয়ানের ভ্যালু বলে দিয়েছে, আই ওয়ানের ভ্যালু বলে দিয়েছে, আর টু ভ্যালু বলে দিয়েছে, আর টু ভ্যালু, আর এখানে কত এটা বলো, আই টুর ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, সবগুলো পুট করে দাও তাহলে। সুতরাং আর ইকুয়াল টু আই ওয়ান মনে হয় তিন ইন্টু তিন, এটা বোধ হয় কত ছিল এখানে লিখেছি কি আমি? হ্যাঁ, 15 ইন্টু 0.75, 15 ইন্টু 0.75, আই টু মাইনাস আই ওয়ান। ওকে, আই টু 0.75 মাইনাস 3, মাইনাস সাইন চলে আসবে বাবা। ঠিকঠাক করেছি তো? আসলে অসুবিধা নেই তাতে। তো আমি এইটা মাইনাস এটাও করতে পারতাম, একই ব্যাপার, তাহলে তার মাইনাস সাইন আসতো না। এক সেকেন্ড, এটা প্লাস নেই, এটা মাইনাস আছে এখানটায়, তাই না? আই ওয়ান মাইনাস রয়েছে, প্লাস কেন করবো আমি? মাইনাস, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন আসবে, সুতরাং মাইনাস মাইনাসে কেটে যাবে। আর ইকুয়াল টু 3 তিরিক্ষে 9 মাইনাস, এটা করে একটুখানি ক্যালকুলেশনটা, 15 ইন্টু 0.75
11.25, তাই তো, ডিভাইডেড বাই 0.75 মাইনাস 3 মাইনাস 2.25, তাহলে 11.25 মাইনাস 9 2.25, তাহলে মাইনাস 2.25 ভাগ মাইনাস 2.1 চলে আসছে। সো ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ 1 ওহম, এটা আনসার আসবে। দেখি 1 ওহম আনসার আছে তো, আবার হ্যাঁ 1 ওহম আছে, সি 1.0 এত ওহম, বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে প্রবলেমগুলো বুঝে বুঝে সলভ করতে হবে। 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, একটি আর অভ্যন্তরীণ রোধের মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের তড়িৎ কোষের দুই প্রান্তে আর বহিস্থ রোধ সংযোগ করা হলো, যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে তা কত? তাহলে ঘটনাটা এরকম, এটা 7 নম্বর হবে, তাই মানে এরকম এখানে ব্যাটারি রয়েছে, তুমি এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যুক্ত করেছো, ব্যাটারিটার ইলেকট্রোমোটিভ ফোর্স ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, আর এর রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, এর একপাশে যে ভোল্টেজ ড্রপ করছে সেটাকে আমি কনসিডার করে নিচ্ছি ভি ভোল্টেজ ড্রপ করছে। তাহলে সূত্রে বলছে যে ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু আর, বিকজ আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে এই ব্যাটারিটার জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে এবার ভি মানে কত, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আই পরিমাণ কাটা যাচ্ছে, তাহলে আই ইন্টু আর, তাহলে ই মাইনাস আই ইন্টু স্মল আর, সর্বোচ্চ কারেন্ট দরকার আমার তো, তাহলে সুতরাং এটাকে এদিকে নিয়ে চলে আসছে, সুতরাং আই আর প্লাস আই স্মল আর ইকুয়াল টু স্মল ই, এখানে আই যদি আমি কমন নিই সুতরাং আর প্লাস স্মল আর ইকুয়াল টু ই পাবো আমি, সুতরাং আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর, এটা পাচ্ছেন। এবার আইটা ম্যাক্সিমাম কখন হবে, যখন দেখো এরা দুজনে সমান মানে 0 হবে। এই আচ্ছা যদি 0 করে দিই তাহলে তো ইনফাইনাইট হয়ে গেল। এইখানে একটা কাজ করি, হ্যাঁ এই R1 প্লাস R2 সেটাকে নর্মালি না রেখে এটাকে ভাঙা যাক, এটাকে রুট আর তার হোল স্কোয়ার লিখি, 2 টাইমস অফ রুট আর ইন্টু রুট আর প্লাস প্লাস কত বলো, রুট স্মল আর তার হোল স্কোয়ার। এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার রুট আর প্লাস রুট স্মল আর তার হোল স্কোয়ার, তাই তো? মানে আমি আর প্লাস স্মল আর এটাকে কিছু লিখতে চাইছি আর কি, যে আর প্লাস স্মল আর এটাকে কিছু লিখতে চাইছি। এক কাজ করি, এটা কিরকম লিখি এখানে করি আগে, রুটার মাইনাস রুট স্মল আর তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 টাইমস অফ রুট আর স্মল আর। এটাকে আর ভেঙে দেখি তো কী আসে, এটাকে যদি ভাঙি আমি তাহলে রুট আর তার হোল স্কোয়ার হলো মাইনাস 2 টাইমস অফ রুট আর স্মল আর প্লাস রুট আর তার হোল স্কোয়ার প্লাস 2 টাইমস অফ রুট আর স্মল আর হলো। এইবার দেখো এই আর স্কোয়ার মানে আর স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 টাইম, আচ্ছা এইখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, বাদ চলে গেল, প্লাস আচ্ছা
আর স্কোয়ার কেন দেবো, রুট তো ভাই আর হবে, তাহলে এটা তাহলে ঠিকই লিখেছি। তাহলে এটাকে এরকম লিখতে পারি আমি, বুঝতে হবে। তাহলে এটা রুট আর সরি মাইনাস, হ্যাঁ মাইনাস রুট স্মল আর তার হোল স্কোয়ার প্লাস 2 টাইমস অফ রুট ক্যাপিটাল আর স্মল আর। তাহলে আই ম্যাক্সিমাম কখন হবে? সো আই will be maximum if এই যে আর মাইনাস আর ইকুয়াল টু 0 হয়, বুঝতে পারলে? সুতরাং রুটার মানে এটার হোল স্কোয়ারটা যদি 0 হয় আর কি, তাহলে রুটার মাইনাস, আচ্ছা এটা লিখি, ইকুয়াল টু 0 হবে। সুতরাং রুট আর ইকুয়াল টু রুট স্মল আর, তাহলে আর ইকুয়াল টু স্মল আর। তাহলে যখন স্মল আর আর ক্যাপিটাল আর যখন সমান হবে তখনই তুমি কারেন্টের মানটা ম্যাক্সিমাম পাবে এবং তার ভ্যালু কত হবে? সুতরাং আই ম্যাক্স, এটা 0 হয়ে গেল। তাহলে উপরে থাকছে ইলেকট্রোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই রুট ওভার অফ আর ইন্টু স্মল আর, সরি 2 টাইমস অফ, তাই না, 2 টাইমস অফ রুট ওভার অফ আর ইন্টু স্মল আর। গজ এটা তো 0 হয়ে গেছে বাবা ম্যাক্সিমামের জন্য। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে তোমার এটা কন্ডিশন, বুঝতে পারলে? তাহলে এই কন্ডিশনে যে ম্যাক্সিমাম কারেন্টটা তুমি পাবে সেটা কত বাবা? সেইটা তোমার এইটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আনসার কোনটা হবে? আর ইকুয়াল টু স্মল আর, এইটা, এটা তোমার কারেক্ট আনসার হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, হ্যাঁ, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর ভাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখো, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? এক একটা কোয়েশ্চেন মানে এক একটা কনসেপ্ট, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের পেছনে কিন্তু সমস্ত কনসেপ্টগুলো বলি, যার ফলে কি সেই কোয়েশ্চেন রিলেটেড যদি অন্য কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? সুতরাং পুরো ভিডিওগুলো দেখো, পুরো ভিডিও দেখলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, পরীক্ষা হলে গিয়ে ওই ভাবতে হবে না, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।